আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, আমার পকেটে মানি ব্যাগও নাই। কিভাবে 460 কোটি টাকার মালিক সেই আলোচনা এখন ডিপিজে। শত কোটি টাকার মালিক চলতি বছরে কেবল এক ব্যাংক হিসাবেই লেনদেন করেছেন 20 কোটি টাকা। ঢাকায় বাড়ি, গাড়ি, রেস্টুরেন্ট, কারখানা, এমনকি শুধুমাত্র মেগা প্রকল্প তথা উন্নয়নের আড়ালে লুটপাট ও পাচার হয়েছে অন্তত 7 লাখ কোটি টাকা। সার্জিস আলম সাংবাদিক এমি আজিজ বলেছেন, ছাত্রদের লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নেই, খালি আছে টাকা কামাও আর বিয়ে করো। তারা আগে করতো টিউশনি, এখন দামি গাড়িতে চড়ে। বিয়ে তো সম্প্রতি আপনিও করেছেন, এই কদিনে কত টাকা কামালেন? দেখুন, আমার জায়গা থেকে যে জিনিসটি মনে হচ্ছে, আসলে আমাদের সাংবাদিক ভাই যিনি এই কথাটি বলেছেন, আসলে তারা তো ক্ষমতার কাছাকাছি থেকে বিয়ের আগে শপিং করেন ক্যালিফোর্নিয়া থেকে, লাস ভেগাস থেকে। আমরা তো আসলে এলিফ্যান্ট রোড থেকে একটা পাঞ্জাবি আর শেরওয়ানি কিনেছিলাম, কত দাম হবে আপনারাই ভালো আইডিয়া করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিয়েতে দুই পরিবারে 20 জন করে 40 জন মানুষ ছিল। মসজিদে বিয়ে করেছি, খেজুর 5 কেজির মতো ছিল। তো আমাদের আসলে বিয়ে করতে কোটি টাকা খরচ হয় না, 40-50 হাজারের মধ্যে হয়ে যায়। এবং বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী দিতে পারতেছে না। সেই কাজটাই কইরা ফেলছে ভিপি নূর। হাসিনা তার নিজের বাড়ি এই যে ধানমন্ডি 32 থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় মন্ত্রীদের বাড়িতে একটা করে আয়নাঘর নির্মাণ করেছে। সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। অর্থাৎ সার্জিসরা যাচ্ছেন, তিনি রাত 3টার পরে এই পোস্ট দিয়েছেন। তার মানে সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্রদের মধ্য থেকে নতুন মুখ অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা চলছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তার কারণ উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে যে 3 জন রয়েছেন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা পদত্যাগ করবেন। 2 জন ফেব্রুয়ারির মাঝামাঝি আর মাহফুজ আলম জুনের দিকে করবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সার্জিস আলমের সম্পত্তি নিয়ে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে নিয়ে তো তর্ক বিতর্কের শেষ নেই। তো চলুন আজকে আমরা জেনে নিই যে উনি 5ই আগস্টের পর থেকে কত টাকা ইনকাম করেছে বা কত টাকা করেছে, সেই বিষয়ে আপনারা আজকে ভিডিওটি দেখবেন। তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমরা ওইটার বিষয়ে আলোচনা করি। তো চলুন দেখি। আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, আমার পকেটে মানি ব্যাগও নাই। কিভাবে 460 কোটি টাকার মালিক সেই আলোচনা এখন ডিপিজে। শত কোটি টাকার মালিক চলতি বছরে কেবল এক ব্যাংক হিসাবেই লেনদেন করেছেন 20 কোটি টাকা। ঢাকায় বাড়ি, গাড়ি, রেস্টুরেন্ট, কারখানা, এমনকি শুধুমাত্র মেগা প্রকল্প তথা উন্নয়নের আড়ালে লুটপাট ও পাচার হয়েছে অন্তত 7 লাখ কোটি টাকা। সার্জিস আলম সাংবাদিক এমি আজিজ বলেছেন, ছাত্রদের লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নেই, খালি আছে টাকা কামাও আর বিয়ে করো। তারা আগে করতো টিউশনি, এখন দামি গাড়িতে চড়ে। বিয়ে তো সম্প্রতি আপনিও করেছেন, এই কদিনে কত টাকা কামালেন? দেখুন, আমার জায়গা থেকে যে জিনিসটি মনে হচ্ছে, আসলে আমাদের সাংবাদিক ভাই যিনি এই কথাটি বলেছেন, আসলে তারা তো ক্ষমতার কাছাকাছি থেকে বিয়ের আগে শপিং করেন ক্যালিফোর্নিয়া থেকে, লাস ভেগাস থেকে। আমরা তো আসলে এলিফ্যান্ট রোড থেকে একটা পাঞ্জাবি আর শেরওয়ানি কিনেছিলাম, কত দাম হবে আপনারাই ভালো আইডিয়া করতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিয়েতে দুই পরিবারে 20 জন করে 40 জন মানুষ ছিল। মসজিদে বিয়ে করেছি, খেজুর 5 কেজির মতো ছিল। তো আমাদের আসলে বিয়ে করতে কোটি টাকা খরচ হয় না, 40-50 হাজারের মধ্যে হয়ে যায়। এবং বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী দিতে পারতেছে না। সেই কাজটাই কইরা ফেলছে ভিপি নূর। হাসিনা তার নিজের বাড়ি এই যে ধানমন্ডি 32 থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় মন্ত্রীদের বাড়িতে একটা করে আয়নাঘর নির্মাণ করেছে। সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। অর্থাৎ সার্জিসরা যাচ্ছেন, তিনি রাত 3টার পরে এই পোস্ট দিয়েছেন। তার মানে সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্রদের মধ্য থেকে নতুন মুখ অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা চলছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তার কারণ উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে যে 3 জন রয়েছেন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা পদত্যাগ করবেন। 2 জন ফেব্রুয়ারির মাঝামাঝি আর মাহফুজ আলম জুনের দিকে করবেন। আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, আমার পকেটে মানি ব্যাগও নাই। কিছুদিন আগেও এমনটাই বলতে শোনা যাচ্ছিল সমন্বয়ক সার্জিস আলমকে। তিনি বলেছিলেন, আমরা সমন্বয়ক হলে কি হবে, বিশেষ করে আমার পকেটে কোনো টাকা নাই,
আমার কাছে মানিব্যাগটাও নাই, লোকলজ্জার ভয়তে স্বীকার করতে পারি না। কিছুদিন আগেও সার্জিস আলম প্রতিটা মানুষকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছিলেন। তিনি বর্তমানে শিক্ষার্থীদের থেকে শুরু করে সাধারণ মানুষের কোনো দাবিকেই গুরুত্ব দিচ্ছেন না, এমনটাই বলছেন শিক্ষার্থীরা এবং সাধারণ কিছু পাবলিক। এমনকি কোনো বিষয়ে আলোচনায়ও বসতে রাজি নন সার্জিস আলম। পেছনে যেমন সারি সারি মানুষের লাইন, তেমনই চলেন রাজকীয় কোটি টাকার গাড়িতে। কিছুদিন আগেও দেখা গেছে তিনি রিকশায় চড়ে যাতায়াত করতেন, কিন্তু সম্প্রতি কিছু ভিডিওতে দেখা যায় তিনি যাতায়াতে ব্যবহার করেন কোটি টাকা মূল্যের গাড়ি। এই নিয়ে বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলেছেন এইটুকু সময়ের মধ্যে কিভাবে এত পরিবর্তন। এ বিষয়ে সার্জিস আলমকে প্রশ্ন করা হলে তিনি বলেন সেটা তার কোনো রিলেটিভসের গাড়ি। তবে সংবাদ সূত্রে জানা গেছে সার্জিস আলমের পারিবারিক অবস্থা খুব ভালো নয়, আর এমন গাড়ি এর আগেও দেখা যায়নি। সাধারণ মানুষের প্রশ্ন, সার্জিস আলমের মামার গাড়ি হলে এর আগে কেন তা দেখা যায়নি? কেউ কেউ তো বলেই দিয়েছেন হাসপাতালে ভর্তি আন্দোলনকারীদের জন্য প্রেরিত অর্থ দ্বারাই এ বিলাসবহুল গাড়ি কিনেছেন সার্জিস, কিন্তু এ বিষয়ে কোনো প্রমাণই মেলেনি। সর্বশেষ জানা যায় এই গাড়িটি ঢাকা মেডিকেলের একজন ডাক্তারের গাড়ি। ওই ডাক্তার সার্জিসকে চলাফেরার জন্য সাময়িকের জন্য গাড়িটি দিয়ে সাহায্য। বন্ধুরা, কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কে? সার্জিস আলম তার আসল পরিচয় কি? তিনি কয়টি বিয়ে করেছেন? তিনি কত টাকার মালিক? পড়াশোনা করেছেন কত দূর? এইসব সহ আর জানা অজানা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পঞ্চগ্রাম জেলায় ইটুয়া গ্রামে একটি মুসলিম পরিবারে 1998 সালে 2 জুলাই সার্জিস আলম জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 26 বছর। সার্জিস আলমের বাবা আকরাতুল জামান একজন পেশায় ব্যবসায়ী, মা একজন গৃহিণী। সার্জিস আলমের একজন ছোট ভাই রয়েছে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করছেন। তবে গুঞ্জন রয়েছে সার্জিস আলমের পরিবার নাকি একসময় আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত ছিল। তবে বর্তমানে সার্জিস আলমের পরিবার কোনো রাজনীতি দলের সঙ্গে যুক্ত নেই। বাবা মা, আত্মীয় স্বজন, শিক্ষক, বন্ধু বান্ধব সহ সবার কাছে জনপ্রিয় ছিলেন এই সার্জিস আলম। সার্জিস আলম ছোটকাল থেকে অনেক মেধাবী ছাত্র ছিলেন। সার্জিস আলম শাহীন কলেজ থেকে এসএসসি পাশ করেন, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার কমপ্লিট করেন। সার্জিস আলম সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছেন। এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ, তারা বলেছে অন্তত তিনি মাত্র বললেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ পাকিস্তানের। সার্জিস আলমের বর্তমানে কোনো গাড়ি নেই, তবে তার একটি মোটর সাইকেল রয়েছে। অনলাইন তথ্য অনুযায়ী সার্জিস আলম একমাত্র টিউশনি করে কিছু টাকা আয় করেন। তবে সার্জিস আলম বর্তমানে অনেক টাকা আয় করবেন। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা সার্জিস আলমকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানান। আমার মনে হয় আজকের এই ভিডিও দেখার পরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তবা টবা কইরা নূর বাবার ভক্ত হয়ে যাবেন। মানে এতদিন আপনারা যাকে বিকাশ নূর বলতেন, তাকে এখন আপনারা বলবেন যে বাবা নূর। কারণ কি, এই মুহূর্তে যে কাজটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ অনলাইনে করছে, সরাসরি করতে পারছে না। বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী দিতে পারতেছে না। সেই কাজটাই কইরা ফেলছে ভিপি নূর। এক সময় ছাত্রলীগ ছিল, স্কুল থেকে টান ছিল, শেখ হাসিনার চেহারায় মায়ের চেহারাও তিনি দেখতে পাইতেন। আবার আরেক সময় এই শেখ হাসিনার পতনও তিনি চেয়েছেন। এখনো বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাট এর বাহিরে তিনি গতকালকে যে কথাগুলো বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম প্রধান সারির সমন্বয়ক সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ, মাহফুজ, হান্নান মাসুদ, আরো যারা আছেন, প্রত্যেকের এক ধরনের পোস্টমর্টম করে দিচ্ছেন। আর এটাতে কি হবে, ছাত্রদের মধ্যে আরো বিভাজন বাইরে যাবে। তবে তিনি বলছেন বিভাজন তারাই বানাইছে। হাউ? আচ্ছা, গতকালকে ভিপি নূরের একটা প্রোগ্রাম ছিল, আমাদের সমকালের মধ্যে যে প্রতিবেদনটা করা হয়েছে, যে তিনি বলছেন গুটি কয়েক ছাত্র নেতা নতুন একটা দল গঠন করতে চায়। নতুন দলটা কারা কারা করতে চায়? ভিপি নূরের মন্তব্য, গুটি কয়েক।
তারা অন্যদের অবদানকে অস্বীকার করছেন, বিভাজন তৈরি করছেন। আমরা বিভাজন চাই না। আমাদের দলের সংগঠকরাও আন্দোলনে নেতৃত্ব দিছিলেন। রাজনীতিতে পেশি শক্তির সমর্থন চলবে না। গতকালকে বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের ঈদগাহ মাঠে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এটা বলেছেন যে এখানে তিনি যেই জিনিসটাকে আমার মনে হয় যে তিনি মূল ধারার মধ্যে আনতে চাইছেন। আওয়ামী লীগের যথেষ্ট সমালোচনা করছেন যে আওয়ামী লীগের মধ্যে এখনো সরি টরি ফিল নাই। এখন এই যে যারা ছাত্ররা আজকের দিনের, তারা কিন্তু সবাই একসময় গণ অধিকার পরিষদের মানে ভিপি নূরের শিষ্য ছিলেন। 2018-তে কোটা আন্দোলনে আমরা যাদেরকে দেখি, এরা কিন্তু পুরানা খেলোয়াড়, আজকের দিনের না। ভিপি নূরের সাথেও তারা সহযোদ্ধা ছিলেন। বাট এখন ছাত্রদের যে ভাষাটা, সরাসরি বিএনপিকে কাউন্টার করা, যদিও বিভিন্ন জায়গায় তারা বলে, কিন্তু তাদের বেশিরভাগ কথাবার্তায় যেটা ফিল হয় যে তারাই এটা করছে। যেটা নিয়ে জামাতের আমিরও গতকালকে বলছে মাস্টার মাইন্ডে জামাত বিশ্বাস করে না। 15 বছর ধরে এই প্ল্যাটফর্ম রেডি হয়েছিল। বিএনপি মনে করে যে তারা একটা চারা গাছ লাগাইছে, সেটারে পানি দিছে, সেই গাছে ফল আসছে, ফল পাইকা ধইরা ছিল। ছাত্ররা 15-20 দিনের আন্দোলনে এটা ঝাঁকা দিয়া বা 1-1.5 মাসের আন্দোলনে একটা ঝাঁকা দিয়া গাছ থেকে ফলটা পেরে মালিকানা দাবি করছে। আপনি এগুলো কি আমার কথা? পলিটিক্যাল কথাগুলো কিন্তু এগুলাই। এখন অন্যরা বলছে এতদিন, সেটা একরকম বুঝতে পারছি, কিন্তু ভিপি নূর আজকে যে কথাটা বলেন, গুটি কয়েক ছাত্র নেতারা বিভাজন তৈরি করছেন, অন্যদের অবদানকে অস্বীকার করছেন। এখন এই কথাগুলো সমন্বয়কদের জন্য এই মুহূর্তে দল তৈরির আগে কতটুকু ইফেক্ট ফেলবে, প্রশ্ন হচ্ছে এটা। আমার কাছে মনে ইফেক্ট ফেলবে না। কেন ফেলবে না? জাতীয় নাগরিক কমিটির যে রাজনৈতিক দলের ফরম নিবন্ধন দেখছেন তো, একদিনে নাকি 1 লক্ষের উপরে হয়ে গেছে নিবন্ধন, যেটা google.com এর মাধ্যমে, মানে গুগল ফর্মের মাধ্যমে করা হচ্ছে। হিউজ সারা পোলাপাইনের। সেই তুলনায় গণ অধিকার পরিষদের পেশি শক্তি, এই দেশে যার পেশি শক্তি আছে সে দেখায় ভাই। এখন বৈষম্য বিরোধীদের একটা পেশি শক্তি আছে। আমরা গত 2 দিনের বুলডোজার ঝড়েটা দেখছি, এর আগে আওয়ামী লীগের পেশি শক্তি দেখছি, এরও আগে বিএনপির দেখছি, এখন আবার বিএনপির দেখতেছি, কিছু কিছু জায়গায় জামাতেরও দেখতেছি। তবে সবসময় সবার হাতে মাইটের খাওয়া দল কিন্তু গণ অধিকার পরিষদ, এটা আবার ভাঙা গেছে। তো এই মুহূর্তে আইসা তিনি বলছেন যে পেশি শক্তি প্রদর্শন চলবে না। এখন ভিপি নূর আসলে তিনি একেক সময় এক একটা বক্তব্য দেন, মানুষও কনফিউশনে থেকে তিনি কোন পক্ষে, অনেকটা আমার মতন কনফিউশনে পড়ে যান। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কত যে নাম, তারপর দালাল, দোসর, তারপর ভাই আগাই যান, ভালোবাসা, তুই খারাপ, তুরে, কুমিল্লা। এটা হয় কি জানেন, আমরা যখন যে নিউজটা করি, যেটা আপনার ভাল লাগে, এই চেহারাটার মধ্যে একটা পুনপুন্না ভাব ফিল হয়, আদর ফিল হয়, মায়া ফিল হয়। হ্যাঁ, স্ক্রিনে না থাকলে একটা চুম্মা খাইতে ইচ্ছে হইতো, আবার কারো কারো হয়তো গালের চামড়া টাইনা ছিঁড়া ফেলতে ইচ্ছে হইতো। ডিপেন্ডস অন নিউজ, যেটা আপনি শুনতে চাচ্ছেন আমি ওইটা বলতেছি কিনা। এখন আমি ওইটা কেন বলি না, কারণ আমি কোন দলের পেইড এজেন্ট না যে আমি অমুক দলের সাপোর্ট করে ডাইরেক্ট নিউজ করে যাবো আর বাকি যত দল আছে সব খারাপ। আমার নিউজগুলো মিক্সিং এই কারণেই, আমার কাছে যেটা ভালো মনে হয় ভালোটারে ভালোই বলি, যেটা অন্যায় মনে হয় অন্যায়টা অন্যায় বলি। আজকে আপনার কাছে যেটা আমার ভিডিওটাতে মনে হচ্ছে অন্যায়, তার মানে আপনি ক্ষমতায় আছেন। আমাদের মতন মানুষ যারা সবসময় যারা ক্ষমতায় থাকে তাদের অপছন্দের মানুষ হয়ে যায়। আবার এই আপনি যখন বিপদে পড়বেন, ক্ষমতার বাহিরে যাবেন, তখন আমার মনে হবে আপনার কাছের মানুষ। তো ভিপি নূরের বক্তব্য মাঝে মাঝে এরকম হইয়া যায় আর কি। তবে অনেকটা জ্বালা পোড়া আছে ওনার। সরকারের উপদেষ্টা পদে ঢুকার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু আসলে জায়গা হয় নাই। আবার ইলিয়াস ভাই ধুইয়া ফেলে, হ্যাঁ, পিনাকি দাদাও ধুইয়া ফেলে, একটা মিডিলে পড়ে গেছে। আবার কয়েকদিন আগে ওনার সাথে রাইট হ্যান্ড সেই লেভেলে মাইরও খেয়ে ফেললো বৈষম্য বিরোধীদের হাতে,
মান সম্মান ইজ্জত শেষ। তো সবকিছু মিলাই এখন বক্তব্য দেওয়াই ওনার কর্মকাণ্ড। তবে ওনার বক্তব্য আমি দেখছি আওয়ামী লীগের পোলাপাইন বা যারা অনুসারীরা আছেন খুবই অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু 3 দিন আগে বিকাশ নুরু এটা বলা হইতো। সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। অর্থাৎ সার্জিসরা যাচ্ছেন, তিনি রাত 3টার পরে এই পোস্ট দিয়েছেন। তার মানে কখন নাগাদ যাবেন, সকালে যাবেন না কখন যাবেন, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারা গেলে পরিস্থিতি আবার কোন দিকে যায় সে দৃশ্য হয়তো আমাদেরকে দেখতে হবে। আমরা সাধারণ মানুষ, আমাদের শুধু চোখ চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। গাজীপুরে যেটা ঘটলো, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়িতে আক্রমণ করলো ছাত্র সমন্বয়কদের নামধারী কিছু লোকজন এবং আক্রমণ করে সেই বাড়ি ভাঙচুর করলো। ঠিক সেই সময় এলাকার লোকজন জড়ো হয়ে, আত্মীয় স্বজন, এলাকার লোকজন, আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে আক্রমণকারীদের অনেককে ধরে বেধড়ক পিটিয়েছে এবং শেষ পর্যন্ত শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্তত 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে 2 জনের নিথর দেহ দেখা গেছে, এরকম দৃশ্য আমরা দেখেছি। তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে, তারা যারা পেটাচ্ছে তাদেরকে বাপ ডাকতেও ছাড়ছে না, এরকম অবস্থা। এবং বেশ কয়েকজনকে ধরে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এমন ভিডিও চিত্রও দেখেছি। তারা বলার চেষ্টা করেছে তারা ভুল করে এসেছে, মিথ্যা প্রলোভনে এসেছে, তাদেরকে যেন ক্ষমা করে দেয়া হয়। গাজীপুরের বোর্ড বাজার থেকে একজন সুঠামদেহী তরুণ গিয়েছিলেন, যিনি ধরা খেয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় তার কণ্ঠ থেকে শুনতে পেলাম তিনি স্বীকার করছেন যে তিনি ভুল করে এসেছেন, তাকে ভুল বুঝিয়ে আনা হয়েছে এবং সমন্বয়ক শাহাদাতের নাম তিনি বলেছেন। শাহাদাত নামের একজন সমন্বয়ক, গাজীপুরের সমন্বয়ক, তিনি তাদেরকে আকম মোজাম্মেলের বাড়িতে পিকনিক হবে, পিকনিক খেতে যাব সবাই, এমনটা বলে তাদেরকে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে আক্রমণ সাজিয়েছেন, এমন কথা তার মুখ থেকে শোনা গেছে। গাজীপুরে সদর হাসপাতালে অন্তত 15 থেকে 20 জনকে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী, অসংখ্য সেনাবাহিনী সেখানে আহতদের উদ্ধার কাজে তাদেরকে লিপ্ত থাকতে দেখা গেছে। সেনাবাহিনী ব্যাপারটা যেন না বাড়ে সেই চেষ্টা করেছেন। সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা দেখব, কিন্তু গাজীপুরে যে ঘটনাটা ঘটল মবের ধারাবাহিকতায়, 32 নম্বর ভাঙার ধারাবাহিকতায় গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করা হলো। গাজীপুরে আকম মোজাম্মেলের যে প্রভাব, সেই প্রভাব হয়তো ছাত্র সমন্বয়করা টের পায়নি, যার কারণে তাদেরকে এরকম বিপদে পড়তে হয়েছে। তারা যখন বেধড়ক পিটুনি খেয়েছে তখন সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিলেন যে আজকেই আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন হবে, আমরা আসছি। তারা যাবেন, তারা গিয়ে আবার নতুন কি পরিস্থিতি তৈরি করবেন সেটা দেখার অপেক্ষায় আমরা। তবে দেশ কি ক্রমেই গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে যে ঘটনা, ভয়ানক ঘটনা, আজকে সারা রাত এই ঘটনা সবাইকে জাগিয়ে রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি, ভিডিও ফুটেজ আসছে নানা মাধ্যমে, বিভিন্ন জন বিভিন্ন রকমের আলোচনা করছেন। বৈষম্যবিরোধী ছাত্রদের মাঝেও নানা রকমের আলোচনা হচ্ছে। এই ভিডিওটা যখন করছি রাত 4:15টার দিকে, তখন পর্যন্ত এই ব্যাপারে সার্জিস আলমের পোস্টই আমার চোখে পড়েছে। অন্য সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের পোস্ট এখন পর্যন্ত চোখে পড়েনি। হয়তো
তারা সময় নিচ্ছেন, কিংবা তারা হয়তো সার্জিসের মতো এত আবেগপ্রবণ হয়ে পোস্ট দিতে চাননি। 32 নম্বরে যে হামলার ঘটনা ঘটলো এবং তার ধারাবাহিকতায় সারা দেশে যে হামলার ঘটনা ঘটলো, সেটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে আজকের এই ঘটনা ঘটতো না বলে অনেকে মনে করছেন, অনেকে লেখালেখি শুরু করেছেন। কারণ 32 নম্বরে যে মব তৈরি করা হয়েছে সেই মবকে সরকার প্রশ্রয় দিয়েছে, সরকারের প্রশ্রয়ে সেই মব হয়েছে। সেখানে বুলডোজার এসেছে, সরকারি কোনো একজন কর্মকর্তা সেই বুলডোজার সাপ্লাই দিয়েছেন বলে এই মবের যিনি ডাক দিয়েছিলেন তিনি স্বীকার করেছেন। সেরকম অবস্থায় মব যখন সরকারের ঠেকানো উচিত, সরকার যখন ঠেকাতে পারেনি, সরকার প্রথম যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিও এই মবের পক্ষে চলে গিয়েছিল। পরবর্তীতে অবশ্য সরকারের বিবৃতি পাল্টে গেছে। সেই মবকে যদি ঠেকানো হতো, সেখানে যদি আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে যেত, গাজীপুরে ছাত্র সমন্বয়করা আহত হওয়ার পরে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখা গেছে, সেই তৎপরতা যদি 32 নম্বরে দেখা যেত তাহলে 32 নম্বরের এত বড় কাণ্ডটা ঘটতো না এবং সারা দেশে এই মব বিস্তৃত হতো না। আওয়ামী লীগ যে এখন প্রতিহত করা শুরু করেছে, এটা যদি কন্টিনিউ হতে থাকে বাংলাদেশে, সারা বাংলাদেশে হতে থাকে, আমরা গতকালকে হাতিয়ায় দেখেছি, আজকে গাজীপুরে দেখলাম, গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে। গাজীপুরে গ্রামীণ ফোনের অফিসে হামলা করা হয়েছে, সেখানে কর্মকর্তা কর্মচারীদের বের হতে দেওয়া হয়নি এবং সেটাও আওয়ামী লীগের কর্মকাণ্ড বলে মনে করা হচ্ছে। এই গাজীপুরের আলোচনাটা যখন হচ্ছে ঠিক সেই সময়ে খবর আসে ময়মনসিংহেও এরকম একটা ঘটনা ঘটেছে। আক্রমণ করতে গিয়ে জনতার রোষানলে পড়েছে ছাত্র সমন্বয়করা এবং তাদেরকে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে। ময়মনসিংহের ঘটনাটা এখন পর্যন্ত অতটা পরিষ্কার করে বলতে পারছি না, কিন্তু গাজীপুরের ঘটনাটাতে অন্তত 15 থেকে 20 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই খবরটা নিশ্চিত করেই বলা যায়। সেই খবর বিভিন্ন সোর্সে আসছে, গণমাধ্যমেও খবর হচ্ছে, যেহেতু ছাত্র সমন্বয়করা মার খেয়েছেন এবং তাদেরকে যেভাবে যে ভিডিও ফুটেজগুলো 2-3টা চোখে পড়েছে, স্থানীয়ভাবে যারা রেকর্ড করেছেন ফেসবুকে দিয়েছেন, এরকম ভিডিও যেগুলো চোখে পড়েছে তাতে তাদেরকে বেধড়ক অমানবিকভাবেই পেটানো হয়েছে এবং তাদেরকে বলতেও শোনা গেছে যে গাজীপুর হচ্ছে আকম মোজাম্মেল এবং আহসানুল্লাহ মাস্টার, এই দুইজনের ভূমি, এই দুইজনের যে আধিপত্য, সেই গাজীপুরে এত বড় সাহস যে সেই গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করতে এসেছে। গাজীপুরে এই ঘটনা যখন ঘটলো, আকম মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের প্রতিরোধ গড়ে তোলা হলো এবং বেধড়ক পিটুনি দেয়া হলো ছাত্র সমন্বয়কদের। এই ঘটনা যখন ঘটলো তখন সারা দিন কিন্তু একটা ব্যাপার খুবই আলোচিত হয়েছে, সেটা হচ্ছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তিনি তার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে তিনি একটি জুম মিটিংয়ে সম্ভবত কথাগুলো বলছিলেন, যেখানে তার মুখ থেকে শোনা গেছে যে আর বসে থাকার সময় নেই, এখন হচ্ছে প্রতি আক্রমণের প্রতিশোধের সময়, এখন আর বসে থাকা যাবে না। আমরা যদি ঠিকভাবে ঘুমাতে না পারি, আমরা যদি ঠিক না থাকি, তাহলে রাজধানীবাসীরও ঘুম আসবে না, রাজধানীবাসীর ঘুম হারাম হয়ে যাবে। এমন কথা কিন্তু জাহাঙ্গীর আলমকে বলতে শোনা গেছে। জাহাঙ্গীর আলমের 5 মিনিট 5.5 মিনিটের সেই অডিও ক্লিপে পুরোপুরি নেতাকর্মীদের উত্তেজিত করার মতো সংলাপ তার মুখ থেকে শোনা গেছে এবং অনেকে আবার মনে করছেন যে গাজীপুরে যে ঘটনাটা ঘটলো সেটা জাহাঙ্গীর আলমের সেই অডিও ফাঁসের যে উপলক্ষ, সেই উপলক্ষে
সেটাকে কেন্দ্র করে সেটাতে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটালো কিনা সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। যাই হোক দর্শক, শেষ পর্যন্ত গাজীপুরে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনা সারা দেশব্যাপী যেন বিস্তৃত না হয় তার জন্য এখনো সময়। আক্রমণ, প্রতি আক্রমণ, পাল্টা আক্রমণ, এর থেকে জাতিকে মুক্তি দিতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোথাও আক্রমণ, এই মব কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তা না হলে গৃহযুদ্ধ আসন্ন, আর সেই গৃহযুদ্ধের মধ্যে আমাদের জীবন আশফাস করবে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি কারণে গাজীপুরে এই ঘটনাটা ঘটলো, যেটা ধারাবাহিকতা আমরা দেখলাম যে প্রথমে হাতিয়া, এরপরে গাজীপুর, তারপরে আবার গাজীপুরের সূত্র ধরে ময়মনসিংহ, একের পর এক ঘটনা ঘটছে। কি উদ্দেশ্যে, কোন কারণে এই ঘটনাগুলো ঘটছে? আসসালামু আলাইকুম। সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্রদের মধ্য থেকে নতুন মুখ অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা চলছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তার কারণ উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে যে তিনজন রয়েছেন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা পদত্যাগ করবেন। দুইজন ফেব্রুয়ারির মাঝামাঝি আর মাহফুজ আলম জুনের দিকে করবেন। এবং প্রথমে বলেছিলাম কেন জুনের দিকে করবেন মাহফুজ আলম, তার কারণ সবাই একসাথে বেরিয়ে আসলে ভিতর থেকে কলকাঠি কে নাড়বে, যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে রাজকীয় দল হিসেবে, তাদেরকে নার্সিং করবে কে, কে প্রত্যক্ষভাবে সহযোগিতা করবে, সেজন্য মাহফুজ আলম একটু দেরিতে পদত্যাগ করবে। সেই মাহফুজ আলমও যদি পদত্যাগ করে বসেন, সরকারের তো নানান ধরনের প্ল্যানিং রয়েছে। নির্বাচন আদৌ ডিসেম্বরে হবে কিনা সেটি নিয়েও তো সন্দেহ রয়েছে, আগামী বছর জুনে হবে কিনা সেটি নিয়েও যথেষ্ট পরিমাণ সংশয় রয়েছে। এবং যেই কাজগুলো ছাত্রদের পক্ষ থেকে করা হবে, কেউ না থাকলে প্রত্যক্ষভাবে কে সহযোগিতা করবে, সেই জায়গা থেকে ছাত্রদের মধ্য থেকে এখন আলোচনা চলছে নতুন মুখ উপদেষ্টা পরিষদে যুক্ত করার। এবং বিষয়টি সরকারের উচ্চ মহলের সঙ্গে তাদের কথাবার্তাও চলছে। এটি হচ্ছে ভেতরের নিউজ। নাহিদ ইসলাম, যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, শোনা যাচ্ছে যে তিনি নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব কিংবা গুরুতর বা গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে থাকবেন। এখন আর কারা কি করবেন এখনো পর্যন্ত না জানা গেলেও আপাতত তাদের মাথায় যেটি কাজ করছে যে কোনো ধরনের বিতর্ক বাদ দিয়েই, বিতর্ককে পাশে রেখে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে কাকে রাখা যেতে পারে। আমরা তো এটি জানি যে গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা কম ছিল না, বরঞ্চ তারা আরও জীবনের ঝুঁকি নিয়ে সকাল সন্ধ্যা গভীর রাতে যেভাবে কাজ করেছেন তাদের মূল্যায়ন করা হয়নি এমন একটি অভিযোগ তো আছেই। যে তিনজন ছাত্র প্রতিনিধি রয়েছেন উপদেষ্টা পরিষদে, তাদের মধ্যে কোনো নারী নেই, এই যেমন একটি ভাবনার বিষয় রয়েছে। আবার গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার ছাত্ররা বা শিক্ষার্থীরা, ছাত্রীরা আরও অনেক ভূমিকা রেখেছেন। তারাই জীবন দিয়েছে বেশি, তারাই রক্ত দিয়েছে বেশি। তো যে তিনজন উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব কেন থাকবে না? সে ধরনের একটি বিতর্ক রয়েছে। এখন এই বিতর্কগুলো এড়িয়ে কাকে নতুনভাবে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হবে তা নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা চলছে। এবং এটুকু জানিয়ে রাখি, যেটা আমরা জানতে পেরেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদের কলেবর বাড়াবে অথবা কিছু পরিবর্তন আনবেন, নতুন মুখ যুক্ত হবে হয়তো খুব শিগগির। সেই জায়গায় কারা আসবেন না আসবেন এই নিয়ে যেমন চুলচেরা বিশ্লেষণ চলছে, পাশাপাশি ছাত্রদের বিষয়টিও আলোচনায় রয়েছে। যেমন গণমাধ্যমের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলছেন, তিনি এই বিষয়ে বলছেন যে ভবিষ্যৎ রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে এক কিংবা দুইজন উপদেষ্টা পদত্যাগও করতে পারেন। একসঙ্গে দুইজন না তিনজন পদত্যাগ করবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি, এটা আমরা জানি। যাই হোক,
হলে বলা যাবে, তিনি বলছেন যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। একজন নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার বিষয়ে তিনি বলছেন যে আশা করি একজন উপদেষ্টা নতুন করে আমাদের পক্ষ থেকে এই পরিষদে যুক্ত হবেন। আর আরও একজন জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ নেতা, তিনি নাম প্রকাশ করতে চাননি, তিনি বলছেন যে 3 উপদেষ্টা ধাপে ধাপে পদত্যাগ করলে সরকারের ছাত্রদের প্রতিনিধিত্ব কিভাবে থাকবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আমরা চাচ্ছি আমাদের কোনো প্রতিনিধি সেখানে থাকুক যিনি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিলেন না বা হবেন না। যাই করা হোক সবার সঙ্গে আলোচনা ভিত্তিতে সেটি নির্ধারণ করা হবে। রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন কি থাকবেন না, বা এর আগে যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা এই পরিষদে থাকবেন কি থাকবেন না, সেই বিতর্ক তো সহজে সমাধান হবে না যদি নতুন করে আর একজন ছাত্র উপদেষ্টা এখানে যুক্ত হন, মানে ছাত্র হিসেবে। আমরা নাটকের তো শেষ দেখছি না, নাটক চলতেই থাকবে এবং হয়তো প্রমাণ করার চেষ্টা হবে না যে উনি ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন অথবা উনি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু এটুকু তো বোঝা যাবে কারা ঢুকছেন কারা ঢুকছেন না। এবং শুরু থেকে যে অভিযোগটি আমরা করে আসছি যে কিংস পার্টি হিসেবে নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, সরকারের মধ্যে থেকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই দলটি আমাদের সামনে আসতে যাচ্ছে, যদিও তারা সবসময় অভিযোগ অস্বীকার করে এসেছে। উপদেষ্টা পরিষদে অন্যান্য সিনিয়র সদস্য যারা রয়েছেন তারাও অভিযোগ অস্বীকার করছেন। শুনে না, আরও একটি সমীকরণ মিলিয়ে দিই। এই 4 কমিশন, মানে 11 কমিশনের 4 কমিশন তো রিপোর্ট দিয়ে দিয়েছে, তাই না? আরও 6টি কমিশন 8 তারিখের মধ্যে তাদের রিপোর্ট দেবে। আরেকটি কমিশন বুধবার দেওয়ার কথা রয়েছে তাদের সুপারিশ। তো রিপোর্ট দেওয়ার পরও রাজনৈতিক দলগুলোর সাথে কেন আলোচনা দেরি হবে? অনেক আগেই তো ঘোষণা দিয়ে রেখেছে সরকারি উপদেষ্টা যে ফেব্রুয়ারির মাঝ পর্যায় থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা হবে সংস্কারের বিষয়ে। সমীকরণটা হচ্ছে, নতুন যে সমীকরণটি বলতে চাই সেটা হচ্ছে যে তাদের দলের নাম ঘোষণা এবং কমিটি ঘোষণা যাই হোক না কেন সেটি তো ফেব্রুয়ারি মাঝামাঝি করার কথা, হয়তো শেষ হয়ে যেতেও পারে। আমার ধারণা তারা এটি ঘোষণা না দেওয়া পর্যন্ত আলোচনা শুরু হবে না, অথবা শুরু হলেও তারা তাদের কাজ করতে থাকবে, একটা পর্যায়ে তাদের সঙ্গে আলোচনায় বসবে। এই হচ্ছে সহজ সব সমীকরণ। এর আগে অনেক ধরনের সমীকরণ মিলেছে যেখানে আমাদের ধারণা ভুল কিছু হয়নি, বরঞ্চ প্রত্যেকটি ধারণায় সঠিক প্রমাণিত হচ্ছে। অতএব নতুন যার নাম ছাত্ররা চিন্তাভাবনা করছে, অবশ্যই যথেষ্ট সতর্কতার সঙ্গে তাদেরকে চিন্তাভাবনা করতে হচ্ছে। একদিকে নারী প্রতিনিধি হিসেবে কাউকে রাখা যায় কিনা, অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কাউকে রাখা যায় কিনা, এই বিষয়গুলো তারা মাথায় রেখে দিবে একজনকে। তখন এটি মনে করার কোনো কারণ নেই যেই অভিযোগটি উঠেছে সরকারের নিরপেক্ষতা নিয়ে, সেই নিরপেক্ষতার বাইরে তারা যেতে পারবে, কোনো অবস্থাতেই যেতে পারবে না। এবং আমার আশঙ্কা বর্তমান সরকারের অধীনে নির্বাচন আদৌ হয় কিনা সেটি যথেষ্ট সন্দেহ রয়েছে। শুধু আমি নই, আরও অনেকে তেমনটি বলছেন। এখন আমাদের অপেক্ষা পালা যে নতুন নাটকের শুরুটা কেমন হয়, সেটি এবার জমরেখাপাত কেমন হয়, মাহফুজ আলম কতদিন থাকে, এই সব কিছুর অনেক হিসাব বিকাশে রয়েছে। তবে তারা যা করতে চাচ্ছে সেটি খুব সাবলীলভাবে যেই সব কিছু সম্পূর্ণ করতে পারবে এটি মনে করার নিঃসন্দেহ। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন। তো আজকের ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট বক্সে ব্যক্ত করুন। আর আপনাদের সাথে খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।